আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে যে বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রায় পরীক্ষায় কিন্তু আসে। যারা কনস্টেবল হইতে এএসআই বা এএসআই হইতে এসআই পরীক্ষা অংশগ্রহণ করে, এই সকল ক্ষেত্রেই কিন্তু এই প্রশ্নটি আসে এবং জনসাধারণের জন্য এটা গুরুত্বপূর্ণ একটি আইটেম যে আসলে মামলা তদন্তে এএসআই এর ক্ষমতা কী বা এএসআই কী কার্যকারী ব্যবস্থা গ্রহণ করতে পারে। তো এই প্রশ্নটি নিয়ে আজকে আলোচনা করব। তো তার আগে অনুরোধ করবো বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা শুরু করি যে মামলা তদন্তে এএসআই এর ভূমিকা কী। মামলা তদন্তে আসলে এএসআই এর ভূমিকাটা হচ্ছে এরকম যে মামলা তদন্তে কোনো ভূমিকাই নাই, আবার আইনগতভাবে ভূমিকা আছে। তাহলে বিষয়টা একটু ব্যাখ্যা করার প্রয়োজন। সেটা হচ্ছে যে এরকম যে একজন এএসআই এর প্রধান কাজই হলো কিন্তু থানার এসআইকে অর্থাৎ সাব ইন্সপেক্টরকে সাহায্য করা। মামলার এফআইআর বা জেনারেল ডায়েরি জিডি বা কেস ডায়েরি সিডি বা ভিসিএনবি ব্যতীত এএসআই থানার অন্য সকল রেজিস্টার লিপিবদ্ধ করবেন এবং রিটার্ন রেজিস্টারের জন্য তিনি দায়ী থাকবেন। কিন্তু এটা হচ্ছে কোন আইনের কত ধারা, বিষয়টা আবার একটু বলি। আসলে মামলা তদন্তে এএসআইয়ের প্রধান কাজ হলো যে থানার দারোগাকে সহায়তা করা, থানার এফআইআর, জেনারেল ডায়েরি জিডি কেস ডায়েরি ভিসিএনবি ব্যতীত, এইগুলো ব্যতীত অন্য যে সকল রেজিস্টার আছে এই সকল রেজিস্টারের ব্যাপারে তিনি লিপিবদ্ধ করবেন, দেখভাল করবেন এবং রিটার্ন এবং রেজিস্টারের জন্য তিনি কিন্তু দায়ী থাকবেন। এটা হচ্ছে মূলত এএসআইয়ের কাজ। এটা কোন আইনের কত ধারা? এটা PRBর 207 বিধি। এরপরে আসি, ওই যে বলছিলাম যে ভূমিকা আছে আবার নেই। কোন ক্ষেত্রে আছে? এতক্ষণ তো বললাম যে নেই, শুধু এই কাজগুলো করতে পারবে। তাহলে কোন ক্ষেত্রে আছে? সেই ক্ষেত্রে এটা এখন আপনাদের সামনে আলোচনা করব। সেটা হচ্ছে এরকম যে যখন কোনো ওসি বা জুনিয়র বা সিনিয়র সাব ইন্সপেক্টর অসুস্থ থাকেন বা সুস্থ থাকেন না বা থানায় হাজির থাকেন না কোনো কারণে, তখন কিন্তু ফৌজদারি কার্যবিধি আইনের 4 ক্লোজ 3 উপধারা মোতাবেক এবং PRBর 201 বিধির আওতায় সিনিয়র এএসআই ওসির দায়িত্ব পালন করতে পারেন। আর যখনই ওসির দায়িত্ব পালন করতে পারেন তখন কিন্তু অনেক কিছুই তিনি করতে পারেন। বন্ধুরা, যখন ওসি এবং জুনিয়র এসআই অনুপস্থিত বা অসুস্থ থাকে, সেই ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি আইনের 4 ক্লোজ 3 উপধারা PRBর 201 নিয়ম অনুযায়ী যখন এএসআই ওসির দায়িত্ব পালন করে, এই ক্ষেত্রে কোনো ধর্তব্য অপরাধের সংবাদ যদি থানায় আসে তাহলে মামলা রুজুর প্রাথমিক তদন্তভার এএসআই নিতে পারেন। শুধুমাত্র এই ক্ষেত্রে কোনো কারণে যদি অনুপস্থিত না থাকে তাহলে কিন্তু এই মামলার এই তদন্তভার তিনি কিন্তু নিতে পারেন না। যখনই আর কি অনুপস্থিত থাকেন, কেউ থাকে না, তার উপরে এএসআইয়ের উপরে দায়িত্বভার অর্পণ করা হয়, শুধুমাত্র সেই সকল ক্ষেত্রে এএসআই এই মামলা তদন্তের দায়িত্বভার নিতে পারেন। এই সময় কোনো ধর্তব্য অপরাধ যদি আসে, যে বললাম যে মামলা রুজুর প্রাথমিক দায়িত্বভার মামলা রুজু তিনি করবেন, প্রাথমিক দায়িত্বভারও তিনি গ্রহণ করবেন এবং এই মামলা রুজুর সহ প্রাথমিক তদন্তভার যেহেতু গ্রহণ করবেন, সেহেতু আসামি গ্রেপ্তার, লুণ্ঠিত মালামালের দ্রব্য উদ্ধার, যাবতীয় কাজ তিনি বা যাবতীয় সমস্যার তিনি সমাধান করবেন। এটা হচ্ছে কোন আইনের কত ধারা করবেন? এটা ওই PRBর 207 ক্লোজ গ বিধি মোতাবেক এটা করতে পারবেন। এছাড়াও PRBর 207 ক্লোজ গ বিধি মোতাবেক একজন এএসআই ফৌজদারি কার্যবিধি আইনের 174 ক্লোজ 1 উপধারা মোতাবেক এবং PRBর 299 বিধি মোতাবেক অস্বাভাবিক মৃত্যু মামলা তদন্ত করতে পারেন এবং এএসআই মামলা তদন্তকালে তার তদন্তের ফলাফল এবং বিস্তারিত বিবরণ জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, সার্কেলকে অবহিত করবেন এবং ফৌজদারি কার্যবিধি আইনের 150 ধারা এবং পুলিশ আইনের 23 ধারা এবং PRBর 201 বিধি মোতাবেক তিনি সকল কার্যকারী ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে অবহিত করবেন বা জানাবেন। তো এই ছিল আজকের আলোচনা। আশা করি